This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। সেলসম্যান সেজে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে। দলের নেতা কর্মীদের সতর্ক করলে বা তৃণমূল বলা হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর বিনিময়ে ভোটারদের নাম ফোন নাম্বার জানছে কুচক্রীরা। আমাদের সঙ্গে সৌরভ গুহ আমাদের প্রতিনিধি রয়েছেন, তার কাছ থেকে জানবো সৌরভ ঠিক কি বলা হচ্ছে, তৃণমূল নেতৃত্বের তরফ থেকে কি করা হচ্ছে এবং কিভাবে সতর্ক করা হচ্ছে। দেখো, ভোটের দামামা এক প্রকার বেজেই গিয়েছে। তার আগে সব পক্ষেই কিন্তু একটা সাজো সাজো রব। এরই মধ্যে আমরা যেটা দেখতে পেলাম, শাসক দল তৃণমূল কংগ্রেস দুদিন আগে তাদের বিধায়ক এবং সাংসদদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু একটা নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় বলা হচ্ছে যে ভোটারদের মনোভাব বুঝতে বাংলায় ঘুরছে এজেন্সির লোকেরা, কোথাও এনজিওর নামে, কোথাও বা বিনামূল্যে দ্রব্য সামগ্রী বিক্রির নামে ভোটাররা কোথায় ভোট দিচ্ছেন, ভোটারদের নাম তালিকা ইত্যাদি জানতে চাইছেন। এবং তার থেকেও বড় কথা যে বিভিন্ন বুথ লেভেলের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তারা ঢুকে পড়ছেন। এই নিয়ে সতর্কতা জারি করে নির্দেশিকা জারি করা হয়েছে এবং অবিলম্বে বুথ স্তরে বৈঠক করতে বলা হয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু দলীয় জনসভায় তিনি কিন্তু এই বিষয়ে আলোকপাত করেছিলেন। তারপরে রীতিমতো নির্দেশিকা জারি করে দলকে সতর্ক করলো তৃণমূল কংগ্রেস। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভোটের নিন। ধন্যবাদ। দিলীপ ঘোষের বক্তব্য এবার শুনুন। তৃণমূল এই কাজটা বেশি করে, প্রফেশনাল টিম রেখে টাকা দিয়ে রাজনীতিটাকে ওরাও ব্যবসা জায়গায় নিয়ে গেছে, তাদের লোকেরাই করছে, শুধু অন্য পার্টির নয়। টিএমসির পার্টির নেতা এমএলএ এমপিদের সঙ্গে তার তথ্য সংগ্রহ করছে তাদের নিযুক্ত টিম, কোন নেতা কার সঙ্গে যোগাযোগ রাখছে, কত কামাচ্ছে, কি করছে, এটা করে। এর ফলে সমাজে একটা অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। বহু সংস্থা, বহু লোক সার্ভের নাম করে বিভিন্ন কাজ করে বেড়াচ্ছে। কতটা নৈতিক, কতটা ঠিকঠাক এই যে তথ্য সংগ্রহ হচ্ছে, কি কাজে লাগছে, এটা সরকারের খুঁজে দেখা উচিত, বিশেষ করে সাইবার ডিপার্টমেন্টের। এই ধরনের কে রাজনীতি করছে, কে ব্যবসা করছে, কি করছে সাধারণ মানুষ বুঝতে পারছে না। এই রাজনীতির নাম করে এই ধরনের যেগুলো হচ্ছে সেটা কতটা ঠিকঠাক, এটাও আজকে প্রশ্নের সামনে আছে। সরকার এদিকে নজর দেওয়া উচিত। আগামীকাল দিল্লিতে একটা বৈঠক রয়েছে তৃণমূলের সংসদীয় দলের। দিল্লিতে তৃণমূল দফতরে এই জরুরি বৈঠক ডাকা হয়েছে। আমরা এই নিয়ে জানবো, জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন। জ্যোতির্ময়, বৈঠকের কারণ কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত বৈঠকের কারণ স্পষ্ট নয়। আগামীকাল সকাল 11:45-এ 61 সাউথ এভিনিউ তৃণমূলের যে দিল্লির পার্টি অফিস, সেই পার্টি অফিসে সমস্ত লোকসভা এবং রাজ্যসভার সাংসদকে পৌঁছতে বলা হয়েছে। আমাদের নজর থাকছে এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকেন কিনা, এবং তারপরেই তৃণমূল কংগ্রেস একটি সংসদীয় দলের বৈঠক করবে এবং কোনো একটি কর্মসূচি আগামীকালই নেওয়া হতে পারে বলে সূত্র মারফত আমাদের কাছে খবর। কিন্তু যে বিষয়গুলি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পার্লামেন্টারি টিমের সঙ্গে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়ে ভারতের অবস্থান খুব সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল এবং যার মধ্যে রাজ্যের মন্ত্রীও ছিলেন, তারা পুঞ্চ, রাজৌরি সহ বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সাধারণ মানুষের ওপরে পাকিস্তানের তরফ থেকে হামলা করা হয়েছে তাদের সঙ্গে গিয়ে তারা কথা বলে এসেছেন। তারা ন্যাশনাল কনফারেন্সের লিডারদের সঙ্গে তারা দেখা করেছেন এবং অপরদিকে পশ্চিমবঙ্গের মাটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতিতে সরকারের ওপরে স্পেশাল সেশন পার্লামেন্টে ডাকার জন্য চাপ দিয়েছে। ফলত এই তিনটে ডেভেলপমেন্টের প্রেক্ষিতে আগামীকালের বৈঠক নতুন কোনো কর্মসূচির দিকে মোড় নেয় কিনা আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ। কালীঘাটে গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। পুলিশকে ধাক্কা মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। ধৃত আজাদকে লুকিয়ে রাখতে সাহায্য করায় গ্রেফতার করা হয়েছে আরো একজনকে। নেজার থেকে গ্রেফতার জাফর আলী শেখ। ধৃত আজাদকে দীর্ঘদিন লুকিয়ে থাকতে সাহায্য করেছে আরো এক ধৃত। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত লাইসেন্স আর আধার কার্ড। জাল নথি দিয়ে বানানো হয়েছে বাজেয়াপ্ত লাইসেন্স আর আধার কার্ড। এলাকাটায় যে চক্র কাজ করছে ওটা বিএসএফ এরও দেখার কথা। তার কারণ হচ্ছে বিএসএফ এর আগে 15 কিলোমিটার ছিল, এখন বিএসএফ আইন বদলে 50 কিলোমিটার নিজেদের দায়িত্বে নিয়েছে। তাহলে সেই 50 কিলোমিটার জায়গায় তাদের গাফিলতিতে যারা ঢুকছে তারা কোনো দুষ্ট চক্র ফেঁদে বসছে কিনা, তার বিএসএফ শুধু নয়, সেন্ট্রাল আইবি যাদের কাজ হচ্ছে এই দেশবিরোধী বা আপত্তিকর সংগঠনগুলোয় নজর রাখা, তো তাদেরও তো দায়িত্ব পড়ছে। পুলিশের কাছে এলে পুলিশ ধরছে।
আর এই মুহূর্তে জোর কদমে চলছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দেওয়ার প্রক্রিয়া। এক রাতে 153 জনকে বাংলাদেশে পুশ ব্যাক করল বিএসএফ। সিলেট সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয় এই বাংলাদেশি নাগরিকদের। সবাই বাংলাদেশি, মেনেও নিয়েছে বিজেপিও। এই বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে থাকছিল, কেউ কেউ 10 বছরও ভারতে ছিল। মূলত গুজরাট, বিহার থেকে ধরে ফেরত পাঠানো হলো বলেই খবর। অবৈধ বাংলাদেশিদের খোঁজার উপরে বিশেষ জোর দিয়েছে কেন্দ্র। 30 দিনের মধ্যে সন্দেহভাজন বাংলাদেশিদের নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছিল সায়ের মন্ত্রক। তারপরেই রাজ্যে রাজ্যে তৎপরতা বাড়ে। গুজরাতের আহমেদাবাদে অবৈধ বাংলাদেশিদের আস্তানা গুড়িয়ে দিয়েছে পুরসভা। চান্দোলা লেক এলাকা থেকে যাদের ধরা হয়েছিল তাদের ধাপে ধাপে বাংলাদেশে ফেরত পাঠানোর কাজ চলছে। আর আমাদের রাজ্যে কি চলছে? ধর্মতলায় কার্তুজ উদ্ধার করা হয়েছে, আর তাতে নয়া তথ্য সামনে এসেছে। সূত্রের খবর, পুলিশের চোখে ধুলো দিতে একাধিকবার বাস বদল করে এই ধৃত রামকৃষ্ণ মাঝি। কোথা থেকে গুড়িয়ে আনা হচ্ছিল, পুলিশকে বিভ্রান্তিকর তথ্য সে দিচ্ছে। সুশোভন আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সুশোভন, কি বিভ্রান্তিকর তথ্য বলা হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, যে বয়ান দিচ্ছে সেই বয়ান যথেষ্ট বিভ্রান্তিমূলক। তার কারণ যে বয়ান দেওয়া হচ্ছে সেই বয়ান বারবার বদল করছে অভিযুক্ত নিজেই। অন্যদিক থেকে যেটা জানা যাচ্ছে যে বারবার বাস বদল করেছিল, তার কারণ কি, পুলিশের চোখে যাতে অতি সহজে তুলে দেওয়া যায় এবং পুলিশের যাতে নজরে না পড়ে, এবং তার পাশাপাশি তার কাছ থেকে মেসেদার টিকিট উদ্ধার হয়েছে। কিন্তু পুলিশ এখন অনুমান করছে যেহেতু তার কাছে টিকিট উদ্ধার হয়েছে, তিনি বাসে এসছে এটা কনফার্ম হলেও কিন্তু আদৌ কি সে কোথা থেকে এসছে সেই বিষয়টা কিন্তু সে মুখ তুলছে না। তাই পুরো বিষয়টা কিন্তু এখন গোয়েন্দারা খতিয়ে দেখবে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তার যে বডি ল্যাঙ্গুয়েজ বা তার যে বয়ান, কোথাও যেন মনে হচ্ছে এই রকম ঘটনা সে আগেও ঘটিয়েছে বা এই রকম কাজে সে আগেও লিপ্ত। স্বাভাবিকভাবেই পুরো জায়গাটা দেখা হচ্ছে এবং ইতিমধ্যেই তার যে কেতুগ্রামের বাড়ি, সেখানে যেমন গোয়েন্দারা গিয়ে তল্লাশি করবে, তার পরিবারের সঙ্গে কথা বলবে। তার কারণ তার যে বয়ান বা তার যে কাজ করা, সেই গুলি কোথা থেকে নিয়ে আসলো এবং কাকে দিল, এই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট হচ্ছে না। এইটা স্পষ্ট করার জন্য একদিকে পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলা, অন্যদিকে তার যে বিভ্রান্তিমূলক বয়ান, এই বয়ানটাকে বারবার যাচাই করা, এটাই বর্তমানে করা হচ্ছে। এবং যে বাসের কথা বারবার উঠে আসছে, সেই বাসটা মূলত কোথা থেকে আসছিল তার জন্য কিন্তু আরো বেশ কিছু লোককে জিজ্ঞাসাবাদ করতে পারে এসটিএফ এর গোয়েন্দারা। ধন্যবাদ। পুলিশের চোখে ধুলো দিয়ে একাধিক বাস বদল করে ধৃত এসেছে এবং তাকে পাকড়াও করে তদন্তকারীরা। অনেক কার্তুজ পাওয়া গিয়েছে তার কাছ থেকে। সামনে নির্বাচনও রয়েছে, বিভিন্ন জায়গায় ভাবে অস্ত্র বা কার্তুজ উদ্ধার হওয়ায় খুব স্বাভাবিকভাবে বিরোধীরা প্রশ্নও তুলছেন। দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শুনুন। পশ্চিমবাংলায় যেমন চাল, ডাল, তেল, নুন পাওয়া যাচ্ছে সব জায়গায়, খোলা মার্কেটে মাছ বিক্রি হচ্ছে, সবজি বিক্রি হচ্ছে, এখন হাতিয়ারও বিক্রি হচ্ছে, অস্ত্র। আর তার ফলে কি, যেখানে সেখানে বোমা বন্দুকের আওয়াজ, গুলি চলছে সব জায়গায়। ধীরে ধীরে আরো পরিস্থিতি খারাপ হচ্ছে। দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে, না পুলিশ না প্রশাসন, সরকার, মুখ্যমন্ত্রী কারো হেলদোল নেই। সারা ভারতবর্ষের সমস্ত মাফিয়া, গুন্ডা, সমাজ বিরোধী পশ্চিমবাংলায় আড্ডা গেড়ে যত অনৈতিক কাজ করছে এবং এখান থেকে গিয়ে অন্য রাজ্যে গিয়ে গন্ডগোল করছে। আইন শৃঙ্খলার অবনতি, সরকারের যে বিফলতা, তার একটা প্রমাণ হচ্ছে এই ধরনের